শিরোনাম আপনাদের সামনে তুলে ধরি। আজকে পর্যালোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল জলিল, সভাপতি বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, সিলেট মহানগর শাখা। অনুষ্ঠানটির পরিকল্পনায় আছেন শেখ নুরুল ইসলাম। আর আমরা যার সৌজন্যে অনুষ্ঠানটি সম্প্রচার করছি সেই প্রতিষ্ঠানটির নাম হচ্ছে আলী বুকস অ্যান্ড ভ্যারাইটিজ স্টোর, বশিকপুর, মধ্যবাজার, লক্ষ্মীপুর। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী কামাল হোসেনকে আমরা আন্তরিক ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। আমরা শুরুতেই দেখব জাতীয় দৈনিক প্রথম আলোর শিরোনাম, এরপর পর্যালোচনা যাব। প্রথম আলো আজকের প্রধান শিরোনাম, ইসলামপন্থীদের ভোট 3 বাক্সে বিভক্ত। একটি আলোচিত বিষয়। সাহস, দেশপ্রেম ও ন্যায় নিষ্ঠার প্রতীক ছিলেন খালেদা জিয়া। সরবরাহ সংকট, দেশে এলপিজি আমদানি কমেছে 1.5 লাখ টন। ইরান বিষয়ে সব বিকল্প খোলা রাখছে যুক্তরাষ্ট্র, একটি আন্তর্জাতিক ভাবে আলোচিত বিষয়। বিএনপির বিদ্রোহী প্রার্থীর কর্মীকে ছুরিকাঘাতে হত্যা। ধোঁয়ায় দম বন্ধ হয়ে 6 জনের মৃত্যু। উত্তরায় ভবনে আগুন। প্রথম আলোর শেষ পৃষ্ঠার শিরোনাম, গণতন্ত্র, সাম্যসহ মূলনীতি 5টি আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম এনপিএ, নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন পুরো নাম। অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ আদালতে দ্রুত সাজা, স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালত। গণমাধ্যম সম্মেলন আজ রাজধানীতে। পাবনা 1 ও 2 আসনে ভোটের নতুন তফসিল। 3 জেলায় বইছে শৈত্য প্রবাহ। আর বিশেষ প্রতিবেদন প্রথম আলোর শেষ পৃষ্ঠায়, খাতা দেখা ও একজন মুবাশ্বের স্যার। আমরা প্রথম এবং শেষ পৃষ্ঠার প্রথম আলোর শিরোনাম পড়লাম। এবার আলোচনা যাচ্ছি। পর্যালোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যক্ষ আব্দুল জলিল। অধ্যক্ষ জলিল, আমরা শুরু করি, শুনি আপনার পর্যালোচনা। আমরা শুরু করতে চাই ইসলামপন্থীদের ভোট 3 বাক্সে বিভক্ত। ধন্যবাদ। দর্শক শ্রোতাকেও ধন্যবাদ জানাচ্ছি। বড় করে তারা যে সংবাদটা ছেপেছে, ইসলামপন্থীদের ভোট 3 বাক্সে বিভক্ত। বাংলাদেশের জাতীয় নির্বাচন, সেই নির্বাচনের ইসলামপন্থী দলগুলার মধ্যে যে বিভক্তি আমরা যেটা দেখেছিলাম শুরু থেকে, যে ইসলামপন্থী সবগুলা দল একজোট হয়ে একত্রিতভাবে একটা বাক্স যাবে, কিন্তু শেষ পর্যন্ত আমরা যেটা দেখলাম যে ইসলামপন্থী দলগুলোর মধ্যে বিভাজন হয়েছে, সেটা আসনের কারণে হতে পারে, অবস্থানগত কারণে হতে পারে, মূলত আসনের কারণেই। তো আমরা যেটা দেখছি যে জামাতে ইসলামী সহ 5টি ইসলামী দলের একটি মোর্চা, যদিও বলা হচ্ছে এখানে 5টি ইসলামী দলের একটি মোর্চা, আর ইসলামী আন্দোলন তারা পৃথকভাবে একা করছে। তো তারা একটা সুযোগ রেখেছে কয়েকটি আসনে, যে তাদের সাথে যদি কেউ জোট বাঁধেন অথবা তাদের সমমনা অথবা তাদের পছন্দের বিভিন্ন দলকে তারা উপহার দিতে পারে। এছাড়াও 3টি দল বিএনপির সাথে আছে, ইসলামপন্থী 3টি দল। তো সবকিছু মিলিয়ে গত বছর আগস্টের পরবর্তী সময়ে যেভাবে আমরা ইসলামী দলগুলার একত্রীকরণ দেখেছিলাম, কিন্তু বাক্সে তারা ভোট চেয়েছিল, কিন্তু যখন ভোট দেওয়ার সময় এলো তখন আমরা তাদের মধ্যে বিভাজন দেখতে পাচ্ছি। এখানেও কাজ করেছে ওই যে আপনি যেটা বললেন, আসনের চেয়েও 71 আমার মনে হয় এখানে একটা ফ্যাক্টর কাজ করেছে, অনেকেই বলছেন। যেমন এনসিপি সহ কিছু দলের যে আমরা গণজাগরণ দেখেছিলাম, মানুষের যে আকাঙ্ক্ষা দেখেছিলাম, সেই আকাঙ্ক্ষায় এখন ভাটা পড়েছে, মানুষজন মুখ ফিরিয়ে নিচ্ছে এনসিপি থেকে। তারা যখন জামাতের সাথে একত্রিত হলো তখন দেখি। তো এলডিপির অবস্থা কি, যদিও একজন বীর মুক্তিযোদ্ধা তিনি, কিন্তু তিনি শেষ অবধি জামাতের একজন বীর মুক্তিযোদ্ধা আলোচিত ব্যক্তিত্ব, মেজর আক্তার। হ্যাঁ, মেজর আক্তারও জামাতে গিয়ে ঠাঁই নিয়েছেন। এই সব কিছু মিলিয়ে মানুষের মনের মধ্যে একটা দুঠানা ভাব আছে। শেষ পর্যন্ত কি হয়, তো নিঃসন্দেহে যেটা বড় দল বিএনপি, জাতীয়তাবাদী দল, তাদের সাথেও ইসলাম ঘরানার দলগুলা আছে, থাকতে পারে।
আসলাম কোরআনের দল আছে। তো এই হিসাবে আমরা শেষ পর্যন্ত ভোট যদি সুষ্ঠুভাবে হয়, নিরপেক্ষভাবে হয়, সেটা তো সবাই প্রত্যাশা করছে। মানুষ ভোট দেওয়ার জন্য আকাঙ্ক্ষিত তাদের এই নির্বাচনটা। এই ফাঁকে যদি একটু বলে নেই যে যখন একটা স্লোগান উঠেছিল যে এক বাক্সে ইসলামী দলগুলোর পক্ষে ভোট চাওয়া হবে, তখন কিন্তু বেশ সাড়া জেগেছিল সারা জেগেছিল। এবং মনে করা হচ্ছিল যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। হ্যাঁ। অন্যদিকে যারা থাকেন, বিশেষ করে বিএনপি তো থাকবেই, বিএনপির সঙ্গে যদি জোট হয় বা যারা জোটে থাকবেন তাদের সঙ্গে ইসলামপন্থী দলগুলোর একটা প্রতিদ্বন্দ্বিতা হবে দেখার মতো। কিন্তু এই এখন যে অবস্থা দেখা যাচ্ছে যে তাদের মধ্যে ভাঙন, যদিও ইঙ্গিত পাওয়া যাচ্ছিল বেশ কয়েকদিন ধরেই, এই ভাঙনের ফলে সেই অবস্থানকে থাকছে আমার মনে হয় না সেটি থাকবে বলে। কারণ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন যখন তারা পৃথক ব্যালট নিয়ে যাবে, বাক্স নিয়ে যাবে, অন্য তিনটি দল বিএনপির সাথে দিকে চলে যাচ্ছে, এনসিপি এবং এলডিপির এইখানে কোনো সংশ্লিষ্টতা আমরা দেখছি না, কিন্তু তারা তাহলে আগের অবস্থানেই আছে। সাহস, দেশপ্রেম ও ন্যায় নীতিনিষ্ঠার প্রতীক ছিলেন খালেদা জিয়া। নাগরিক শোকসভা হয়েছে ঢাকায়। এটা একজন রাজনৈতিক ব্যক্তির জন্য অনেক বড় পাওয়া। আমরা তার যে জানাজা দেখলাম গতকাল, যে শুধু জানাজা না, এর আগে তার জন্য তো দেশ জুড়ে যে দোয়া, মানুষের প্রার্থনা, মানুষের আকুতি, জি, মানুষের ভালোবাসার একটা বহিঃপ্রকাশ আমরা সবসময় দেখে আসতেছি। গতকালকে তারপর আমরা প্রকাশ দেখলাম। এখানে সব বক্তা যারা ছিলেন স্বক্ষেত্রে প্রতিষ্ঠিত বিশিষ্ট নাগরিক, তারা যে বক্তব্য দিয়েছেন, নিঃসন্দেহে বেগম খালেদা জিয়ার প্রশংসা করেছেন এবং সবাই যে কথাটা বলেছেন, কিছু কথা একজন ডাক্তার যিনি দায়িত্বে ছিলেন বেগম খালেদা জিয়ার শেষ মুহূর্ত পর্যন্ত, তার চিকিৎসক দলের দায়িত্বে ছিলেন তিনি কিছু অভিযোগ করেছেন আগে তার চিকিৎসা নিয়ে, যেটা অনিয়মের কথা আমরা যেটা উনি বলেছেন এবং আমরা যেটা জানি যে সবসময় বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক যারা ছিলেন তাদের সাথে নিয়ে রাষ্ট্র তার চিকিৎসা দিয়েছে, সরকার তার চিকিৎসা দিয়েছে। যাই হোক, আমরা এরপরও আমরা মনে করি যে যদি এমন অভিযোগ বা এমন ঘটনা ঘটেই থাকে, সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। কারণ এইবার যার ক্ষেত্রে ঘটেছে, ভবিষ্যতে অন্যের ক্ষেত্রে ঘটতে পারে। এই অনিয়ম বা এই যে এক ধরনের আমরা বলতে পারি যে এক ধরনের ষড়যন্ত্র, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বা এটা কোনোভাবেই চলতে পারে না। একটু সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। বিএনপি বিদ্রোহী প্রার্থীর কর্মীকে ছুরিকাঘাতে হত্যা, প্রায় দিনই এখন এই ঘটনা অন্তর্কলহ। বিএনপি একটি বড় দল এবং তাদের অনেক আসনেই একাধিক প্রার্থী, যোগ্য প্রার্থী আছেন। সেই প্রার্থীদের মধ্যে গ্রুপিং, লবিং আছে, নিজেকে শো অফ করার একটা প্রচেষ্টা সবসময় আছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে মানুষজন একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করছে, এই সময়ে যদি নিজেদের মধ্যে এভাবে হাঙ্গামা করে নির্বাচনের আগে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করা হয়, তাহলে মানুষ এই ধরনের আশঙ্কা করা উচিত হবে। এখন তো প্রস্তুতি চলছে, নির্বাচন প্রচারণা শুরু। নির্বাচনের প্রচারণা শুরু হওয়ার পর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এবং এই ধরনের ঘটনা আরো ঘটতে পারে। সুতরাং এখনই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সজাগ হতে হবে, সতর্ক হতে হবে এবং কার্যকর ভূমিকা যাতে তারা পালন করতে পারে, তাদেরকে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করতে হবে। ইতিমধ্যে আমরা দেখছি দেশের সব জায়গায় সেনাবাহিনী আছে, বিজিবিও সম্ভবত খুব অল্প দিনের মধ্যেই অবস্থান নেবে। কিন্তু যে জিনিসটা হচ্ছে যে সব সময় যে দুর্ঘটনাগুলো ঘটে, সেই দুর্ঘটনা ঘটার পরই আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি হচ্ছে যে বিরোধী পক্ষের উপর ব্লেম দিয়ে প্রকৃত অপরাধীকে আড়ালে রাখা। এই জিনিসটা যেন না হয়, এটা যদি হয় তাহলে এই ধরনের ঘটনা আরো ঘটবে। আমরা প্রথম আলোর আরেকটি খবর নিয়ে কথা বলি। আত্মপ্রকাশ করা নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম এনপিএ, মূলত জুলাই গণ অভ্যুত্থানে যারা যুক্ত ছিলেন তাদের একটি অংশ, তাদের এই স্পিকটা প্ল্যাটফর্ম বলছেন।
তো আমরা সাধুবাদ জানাই তাদেরকে, তাদের যে চেতনা, যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে তারা ধারণ করুক এবং নিজস্বতা নিয়ে, স্বকীয়তা নিয়ে তারা অবস্থান করুক। কিন্তু তারা যেন আবার কোনো বৃহৎ দলের এই সাথে প্ল্যাটফর্মে জড়িয়ে না যায়। এই প্ল্যাটফর্ম যদিও প্রথমত বলছি যে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম এক সময় গিয়া রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করে। এইসব ঘটনা এর আগেও তো আরো কিছু সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে বা আপনার আত্মপ্রকাশ করেছে। এই কথাই তো বলছিলাম যে তারা প্ল্যাটফর্ম দল হবে, হ্যাঁ দল হবে, কিন্তু তারা যেন অন্য কোনো বৃহৎ দলের সাথে নিজেকে না, আমি যেটা বলতে চাইছি যে এই যে জুলাই যুদ্ধাদের মধ্যে যে বিভক্তিটা, এইসব সংগঠনের আত্মপ্রকাশ তো বিভক্তির প্রকাশ ঘটাচ্ছে। এই যে একটু আগে আমি যে কথাটা বললাম 1971, এই প্রশ্নে আমরা স্থানীয় পত্রিকায় আসি। সিলেট ডাকের শিরোনাম, সিলেট জেলা তথ্য অফিসে আয়োজিত উঠান বৈঠক, রাষ্ট্র সরকারের মালিকানা জনগণের হাতে তুলে দেওয়ার জন্য গণভোট, উপদেষ্টা ফারুকী আজম। বরাদ্দের অভাবে ঝুলে আছে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের কাজ, ভাড়া বাসায় 3 বছর ধরে চলছে শিশু ও নারী স্বাস্থ্যসেবা। সুনামগঞ্জের খবর। শরীফ ওসমান হাদি ভোট ও ভাতের অধিকার চেয়েছিলেন, মাওলানা হাবিবুর রহমান। সিলেটে 1 আসনে জামায়াত ইসলামের প্রার্থী। গোপাল টিলাবাসীর প্রার্থনা সভা অনুষ্ঠিত, খালেদা জিয়ার আদর্শে আমাদের পথ দেখে খন্দকার আব্দুল মুক্তাদির বিএনপির সিলেটে 1 আসনের প্রার্থী। সুনামগঞ্জ 3 আসনে 11 দলীয় জোট উন্মুক্ত। কাজীবাজার থেকে যুবলীগ নেতা গ্রেফতার। দ্বৈত নাগরিক ব্রিটিশ পাসপোর্ট ছাড়া যুক্তরাজ্যে প্রবেশে বাধার সম্মুখীন হবেন। বাবরের পেশা ব্যবসা, নগদ টাকা 13 কোটি 21 লাখ। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। গোয়াইনঘাটের মানুষ তাদের প্রাপ্য উন্নয়ন থেকে সবসময় বঞ্চিত, আরিফুল হক চৌধুরী বিএনপির প্রার্থী। সিলেট 4, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র। সপ্তম দিনে ইসিতে আপিল, শুনানিতে বৈধ 18 প্রার্থী বাতিল 21। আমেরিকায় ইন্তেকাল করেছেন ভাঙ্গাটিকর পাড়ার সমাজকর্মী সোয়েব। পাবনায় 1 ও 2 আসনে নতুন তফসিল নির্বাচন 12 ফেব্রুয়ারি। সুনামগঞ্জ 5 আসনে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম। একটি দলের ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সজাগ থাকতে হবে, অ্যাডভোকেট ইমরান চৌধুরী বিএনপির সিলেট 6 আসনের প্রার্থী। বামসাসের বার্ষিক সাধারণ সভায় নতুন সেশনের কমিটি গঠন, বাংলাদেশ মণিপুরী সাহিত্য চর্চা প্রতিষ্ঠান। আমরা এর আরেকটি খবর এটা পরে পর্যালোচনা যাব। শহীদ ওসমান হাদির বড় ভাই অমর হাদিকে যুক্তরাজ্যে সহকারী হাই কমিশনে নিয়োগ। আমরা শুরুতেই মাননীয় উপদেষ্টা ফারুকী আজম তার একটি বক্তব্য নিয়ে কথা বলে, রাষ্ট্র সরকারের মালিকানা জনগণের হাতে তুলে দেওয়ার জন্য গণভোট। গণভোটের যে বিষয়টা, গণভোট তো এখানে যে আমরা যেটা দেখছি যে জুলাই আন্দোলনের যে সনদ, সেই সনদের পক্ষে বিপক্ষে হ্যাঁ অথবা না। তো এখানে রাষ্ট্র আমার মনে হয় একটু নিরপেক্ষ ভূমিকা পালন করা উচিত। রাষ্ট্র প্রকাশ্যে কাজ করছে, রাষ্ট্র প্রকাশ্যে হ্যাঁ ভোটের পক্ষে কথা বলছে। আমার তো এখানে যে তালিকা আছে, সেই তালিকায় সবগুলা বিষয়ে আমার সম্মতি নাও থাকতে পারে। প্রথমত হচ্ছে এত দীর্ঘ একটি তালিকায় হ্যাঁ না ভোট হয় কি হয় না সেটা একটি প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে যে সরকার এখানে কেন একটি পক্ষ নেবে? এখানে প্রসঙ্গ এসেছে সরকার যেহেতু এই জুলাই গণ অভ্যুত্থানের সরকার, সে কারণে সরকারের নৈতিক অবস্থান এখানে থাকতে পারে, কিন্তু সরকারের নৈতিক অবস্থান থাকলেই সরকারের রাজস্ব ব্যয় করে এই ধরনের প্রচার প্রপাগান্ডা একটি পক্ষে মানুষকে চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা, এটা আমার মনে হয় সমীচীন নয়। আরো কিছু চিন্তা ভাবনা করা উচিত রাষ্ট্রের যারা সরকারে আছেন তাদের। গণভোটের যে পদ্ধতি, যেটা এতগুলো বিষয়ে একটা এটা হয় জটিল একটা বিষয়। আমরা আসি সুনামগঞ্জে যে সেই খবরটিতে, বরাদ্দের অভাবে ঝুলে আছে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের কাজ, ভাড়া বাসায় 3 বছর ধরে চলছে শিশু ও নারীর স্বাস্থ্য সেবা। 24-এ শেষ হওয়ার কথা ছিল, শেষ হয়নি। এই খবরটি আবার প্রমাণ করছে যে নারী এবং শিশুদের প্রতি আমাদের যে দৃষ্টিভঙ্গিটা অন্যরকম। চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশ সবসময়
বাংলাদেশের সাধারণ মানুষ চিকিৎসা বঞ্চিত আমরা বলে থাকি। যত সংখ্যক মানুষ ঠিক তত সংখ্যক চিকিৎসক নেই, এবং সেই তুলনায় আমাদের হসপিটালের ব্যবস্থা অপ্রতুল। আর আমাদের ভাটি অঞ্চল যেটা সুনামগঞ্জ, সেই ভাটি অঞ্চলে আরো অপ্রতুল। আমরা কয়েকদিন আগেই কয়েকটা উপজেলা প্রসঙ্গে জেনেছি যেখানে মা ও শিশু কেন্দ্র ভাড়া বাড়িতে আছে এবং চিকিৎসকও সেখানে নেই। তো এই অবস্থা, এটা সুনামগঞ্জ জেলার কথা বলা হচ্ছে, সুনামগঞ্জ জেলা সদরে যদি মা ও শিশু এই কেন্দ্র অবস্থা একটা হয়। ভাড়া বাড়িতে দীর্ঘদিন থেকে থাকে, তাহলে সেখানে মা ও শিশুরা কেমনতর চিকিৎসা পাচ্ছেন। আর সুনামগঞ্জ শুধুমাত্র যে প্রান্তিক অঞ্চল, ভাটি অঞ্চল এটাই না, সুনামগঞ্জের মানুষের অর্থনৈতিক অবস্থা আমাদের বিবেচনায় নিতে হবে। সেখানকার রোগীরা, বিশেষ করে মা ও শিশুরা যদি এই ধরনের চিকিৎসা ব্যবস্থার মধ্যে পড়েন, তাহলে তাদের জীবন নিঃসন্দেহে একটা হুমকির মুখে প্রতিনিয়ত থাকে। গোয়াইনঘাটের শিক্ষকের বাড়িতে আগুন, ভারতে সাম্প্রদায়িক প্রপাগান্ডা। ঘটনা যাই ঘটুক না কেন, প্রপাগান্ডা হিসেবে চালানো, গুজব হিসেবে চালানো, বা একটা উত্তেজনা তৈরি করার মতো পরিবেশ, উত্তেজনাকর পরিবেশ তৈরি করার মতো প্রচারণা বা প্রচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এরপরে যে খবরটি নিয়ে কথা বলতে চাই, ঢাকার খবর। যদি এর আগে প্রথমত আমরা পড়েছি যে হঠাৎ ঘুম ভেঙে দেখি চারদিকে ধোঁয়া আর ধোঁয়া। এটা হাইরাইজ বিল্ডিং যেগুলো আবাসিক ভবন, সেই আবাসিক ভবনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই। এটা একটা বড় বিষয়, যেখানে আগুন লাগলে পরে তাৎক্ষণিকভাবে নিজেদের মধ্য থেকে অগ্নি নির্বাপক যে ব্যবস্থাপনা সব বিল্ডিং গুলোতে নেই। আবার এইখানে যেটা আমরা দেখলাম, নিচে কোলাপসেবল গেট লাগানো, উপরে ছাদের গেট লাগানো। তো এটা তো একটা জেলখানার মতো অবস্থা। তো যে কোনো ফ্লোরে যদি আগুন লাগে, তাহলে তাৎক্ষণিকভাবে মানুষজন বের হয়ে যাওয়ার একটা ইমার্জেন্সি এক্সিট থাকার কথা। সেই ইমার্জেন্সি এক্সিট তো নেই, অগ্নি নির্বাপক ব্যবস্থাও নেই, তার উপরে এবং নিচে দুটো গেটই লাগানো। সেখানে কোনো দারোয়ান নেই, কাজে নিয়োজিত মানুষ নেই যারা সহজে দরজা খুলে দিতে পারে, গেট খুলে দিতে পারে, মানুষ নিরাপদে আশ্রয় নিতে পারে। তো এই ব্যবস্থাপনার দিকে আমার মনে হয় যারা বিল্ডিং এর মালিক তারা, এবং আমাদের যে সিটি কর্পোরেশন এবং অগ্নি নির্বাপক আমাদের যে ফায়ার ব্রিগেড, এগুলারও এই ধরনের তদারকি করা উচিত, যথাযথ ব্যবস্থা রাখা উচিত। জাল্লাবাদের শিরোনাম, গণভোটের প্রচারণা সিলেটের দুই উপদেষ্টা, হায়ের পক্ষে জনমত গঠনের আহ্বান। আমরা আলোচনা করেছি। সিলেটে 19 আসনে জামাত জোটের প্রার্থীকে কোথায় তালিকা দেওয়া হয়েছে। মাঘে বাড়ছে তাপমাত্রা, একটু গরম লাগছে। জামাতের আমিরের সঙ্গে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের বৈঠক, শুল্ক বিনিয়োগ নিয়ে আলোচনা। 1 বছরে বিশ্ব ব্যবস্থা ওলট পালট করে দিয়েছেন ট্রাম্প। ইসলামী আন্দোলনের সব অভিযোগের জবাব দিল জামাত। পৃথক নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের। উত্তরা আগুনে 2 পরিবার 2 জনের মৃত্যু, এটা আমরা আগে জাতীয় পত্রিকায় পড়েছি। জমেছে শাকসুর নির্বাচনী প্রচারণা। পদোন্নতি জোটে প্রশাসন অচলাবস্থা, রেমিটেন্সের চাঙ্গা ভাব, বেড়েছে নিত্য পণ্যের দাম, চড়া সবজি মুরগি। ছুটির দিনও বায়ু দূষণের শেষে রাজধানী ঢাকা। 15 বছরে দেশের শেয়ার বাজার থেকে গায়েব 59% মূলধন। হবিগঞ্জে ধানের তুষের নিচে 62 লাখ টাকার ভারতীয় পণ্য। বড়লেখায় 69 ভোট কেন্দ্রের 56টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। জড়িত ভ্রাম্যমাণ আদালতের সাথে অশোভন আচরণের মামলা। ইয়াবা গাজাসহ নগরে আটক 2 জগন্নাথপুরে সেতুর পাইল নির্মাণ করে কাজ বন্ধ, ভোগান্তিতে জনসাধারণ। ছবি দেওয়া হয়েছে। ম্যানচেস্টার সিলেট ফ্লাইট চালু রাখার দাবিতে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের স্মারকলিপি। জালালপুর উচ্চ বিদ্যালয়ে 75 বছর পূর্তি অনুষ্ঠান আজ। নগরে যেসব এলাকায় আজ বিদ্যুৎ থাকবে না, আগে প্রায় এই খবরটি আমরা দেখি। বেনিবাজার 5 টন জিরার চালান আটক। অসামাজিক কর্মকাণ্ডে আরেকটি হোটেল সিলগালা, আটক 3। মৌলিকজার 3 আসন বিএনপির প্রার্থীর সাথে 10 দলের হেভিওয়েট প্রার্থী চান ভোটাররা। গোয়েন্দাদের শর্ট সার্কিটে অগ্নিকাণ্ডের সাম্প্রদায়িক ঘটনা হিসেবে প্রচার, পুলিশের বিবৃতি। আমরা পুলিশ কর্তৃপক্ষের এই কাজটির প্রশংসা করছি, সাথে সাথে একটা বিবৃতি দেওয়া জনমনে যে বিভ্রান্তির আশঙ্কা ছিল সেটা কাটানো গেছে। আমরা জালালাবাদ থেকে একটু আলোচনায় যেতে চাই।
দ্রব্যমূল্য নিয়ে বেড়েছে নিত্য পণ্যের দাম, চড়া সবজি ও মুরগি। এখন শীতের মৌসুম, এখন সবজির মৌসুম, স্বাভাবিকভাবে সবজি এখন ক্রয় ক্ষমতার নাগালের মানুষ মধ্যে কিন্তু থাকার কথা, মানুষ অপেক্ষায় থাকে শীতাশু সবজি কিছু পাওয়া যাবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে বিপরীত চিত্র, প্রত্যেক দিনই সবজির দাম বাড়ছে। একদম গত 15-20 দিন আগে যে দামটা ছিল, এখন বাজারে গেলে সেই দামটা একটু বেড়ে যাচ্ছে। আর মুরগি আমরা যেটা বলি গরিবের জন্য মাংসের একটাই উৎস, সেই মুরগির দামও, ব্রয়লার মুরগির দামও বেড়ে যাচ্ছে, প্রত্যেক দিনই বাড়ছে। এটা কোনোভাবেই স্বস্তিদায়ক খবর নয়। আমাদের অর্থনৈতিক যে অবস্থা, সেই অবস্থায় মানুষ খেয়ে পড়ে বাঁচার জন্য যা কিছু প্রয়োজন সেটা সরকার করবে বলে আমাদের বিশ্বাস। আমরা দুটি বিষয় নিয়ে কথা বলি একসঙ্গে। একটি হচ্ছে রেমিটেন্সে চাঙ্গা ভাব, আর ঠিক প্রথম পৃষ্ঠা জানলাবাদে, শেষ পৃষ্ঠার খবরটি হচ্ছে ম্যানচেস্টার সিলেট ফ্লাইট চালু রাখার দাবিতে লন্ডন হচ্ছে বাংলাদেশ হাই কমিশনে স্মারকলিপি। দুটি আমাদের প্রবাসী প্রসঙ্গ, যে প্রবাসীরা রেমিটেন্স দিয়ে আমাদের অর্থনীতিকে চাঙ্গা রাখছেন, এমনকি করোনার সময় তারা প্রচুর টাকা পাঠিয়েছেন। এই গণঅভ্যুত্থানের পরে দেশের জন্য অর্থনীতি মারাত্মক সংকটে ছিল, তখনও কিন্তু তারা নিয়মিত পাঠাচ্ছেন এবং প্রচুর পরিমাণে পাঠাচ্ছেন। কিন্তু তাদের যে সুযোগটা, ম্যানচেস্টার সিলেট যে ফ্লাইটটা তাদের দাবির পরিপ্রেক্ষিতে করা ছিল, সেটা বন্ধ করে দেওয়া হচ্ছে। এখানে যেটা হচ্ছে যে আমরা দেখি আমাদের জাতীয় বাজেটের একটা বড় টাকা উৎস যেটা, সেটা হচ্ছে প্রবাসীদের পাঠানো টাকা। সেই প্রবাসীরা কায়িক পরিশ্রম করে তাদের পরিবারের জন্য, দেশের কথা চিন্তা করে উন্নয়নের জন্য টাকা পাঠান, কিন্তু তারা দেশে আসলে পরে এই আসা যাওয়ার যে ব্যবস্থা যেটা বলছেন ম্যানচেস্টার এবং যে সম্প্রসারণের কথা ছিল, সেই ফ্লাইট গুলা যেখানে বৃদ্ধি করার কথা সেখানে আরো সংকুচিত করা হচ্ছে। তারা আসার পথে তারা ভোগান্তিতে পড়েন, আমাদের বিমানবন্দরে ভোগান্তিতে পড়েন, তাদের প্রতি যে সম্মান শ্রদ্ধা দেখানোর কথা রাষ্ট্রীয়ভাবে বলা হয় সেটা প্রকৃতপক্ষে তারা পান না। তো এই ধরনের যে দ্বিমুখী আচরণ আমাদের, এটা রাষ্ট্রের পরিহার করা উচিত, বা রাষ্ট্র নিয়োজিত যে সকল মানুষজন এই কাজে থাকেন তারা দায়িত্ব যথাযথভাবে পালন করেন। আমরা সর্বশেষ যে খবরটি নিয়ে কথা বলতে চাই, সাকসু নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ মাঝখানে নির্বাচন কমিশনের একটি নির্দেশনায় বন্ধ হয়েছিল, তো ছাত্রদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন আবার অনুমতি দিয়েছে। তো কি প্রত্যাশা করেন? আমরা সবসময় চাই যে নিয়মিতভাবে সবগুলা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদ নির্বাচন হোক। আমাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনটাও সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হোক এবং শান্তিপূর্ণ পরিবেশ হোক এবং সেখানে ছাত্রদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে এবং যোগ্য একটা নেতৃত্ব যেন আসে, যারা ছাত্রদের অধিকার নিয়ে কথা বলবে, রাজনৈতিক লেজুর ভিত্তি না করে প্রতিষ্ঠানে, অর্থাৎ শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যে সকল অধিকার আছে, যে সকল দাবি দেওয়া আছে, সেগুলো যেন প্রতিষ্ঠার জন্য তারা আন্দোলন সংগ্রাম করে। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। প্রিয় দর্শক, অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ আজকের আলোচক অধ্যক্ষ আব্দুল জলিলকে, আর ধন্যবাদ জানাচ্ছি আমরা অনেক দূরের একটি প্রতিষ্ঠান, লক্ষ্মীপুরের বশিকপুর মধ্যবাজারের আলী বুকস এন্ড ভ্যারাইটি স্টোর, তারা এই অনুষ্ঠানটি সম্প্রচারে সহযোগিতা করে থাকেন আমাদেরকে। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী কামাল হোসেনকে আমরা আন্তরিক ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান এখানে শেষ করছি।